Dear students, hope you all are fine. In my previous class, I taught you some rules of the right forms of verbs. Today, I will continue the same topic. আমি প্রথম যে রুলটি দেখাবো তোমাদেরকে সেটি হচ্ছে মডেল অক্সিলারিজ যেগুলোকে আমরা বলি সেগুলো। তো মডেল অক্সিলারিজ বলতে আমরা যে ভার্বগুলোকে বুঝি সেগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু। এছাড়াও আরও যে কিছু ভার্ব আছে যেগুলো আমি বোর্ডে লিখে দিয়েছি, যেমন ইউজ টু, হ্যাভ টু, হ্যাড টু, ক্যান নট বাট, কুড নট বাট, লেট, মেক বা ডু, ডাজ, ডিড এগুলো যদি থাকে তারপরে যে ভার্বটি হয়। এছাড়াও ডু, ডাজ, ডিড এর সাথে নাথিং বাট থাকতে হবে, তারপর একটি ভার্ব বসবে। আবার দেখা যায় যে উড, রেদার, হ্যাড বেটার বা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যেগুলোকে আমরা বি ভার্ব বলি সেগুলোর পরে যদি একটি টু থাকে, তারপর আবার হচ্ছে বি প্লাস গোয়িং টু এরকমভাবে যদি কোনো সেন্টেন্স থাকে, অথবা ডু, ডাজ, ডিড শুধু একাই থাকে, এছাড়া ইনফিনিটিভ টু এগুলো যদি থাকে, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ভার্বের বেস ফর্মটা সবসময় বসাতে হবে। এখানে আমরা ভার্বের কোনো চেঞ্জ আনতে পারবো না। নিচের এক্সাম্পলগুলো খেয়াল করো তোমরা, যে ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, এর মানে হচ্ছে তুমি বরং জায়গাটি ত্যাগ করো। তো এখানে হ্যাডের কারণে অনেক স্টুডেন্টই যে ভুলটা করো, ভাবো যে এটা হ্যাড আছে তার মানে এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে, সে কারণে তোমরা করো কি যে ভার্বটাকে চেঞ্জ করে পাস্টে দিয়ে দাও অনেক সময়, কিন্তু না, এটা হ্যাড বেটার মানে হচ্ছে বরং। তো এখানে ভার্বের বেস ফর্মটাই বসবে। হি ইউজ টু রিড দ্য ডেইলি ইত্তেফাক। এখন ইউজ টু এই শব্দটি হচ্ছে অতীতকালের একটি অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। তো সে অতীতকালে ডেইলি ইত্তেফাক পড়তো, এটা তার নিত্যদিনের অভ্যাস ছিল। হি ক্যান নট প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারে না। তো এই মডেল অক্সিলারি ভার্ব এখানে বসেছে, তো এজন্য এখানে যে ভার্বটি হয়েছে সেটি বেস ফর্মে হয়েছে। ডাস্টার, তো আমাদের দেখা যাচ্ছে যে এই ভার্বগুলোর ক্ষেত্রে কি করতে হয়, সবসময়ই আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের সেন্টেন্সে এই জিনিসগুলো আছে কি না। যদি আমরা সেন্টেন্সে এই জিনিসগুলো দেখি তাহলে আমাদের যে শূন্যস্থানটি দেয়া থাকবে আমাদের কোশ্চেন পেপারে সেটিতে অবশ্যই ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। এখন আমরা দ্বিতীয় রুলটিতে যাচ্ছি। এখানে আমি কিছু শব্দ লিখে দিচ্ছি তোমাদের, সেগুলো খেয়াল করো।
এই রুলটিতে দেখা যাচ্ছে যে এরকম কিছু শব্দ আছে, যেমন অ্যাভয়েড, ফিনিশ, প্রেফার, ফিল লাইক, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ডিভোটেড টু, এডিক্টেড টু, বি অথবা গেট ইউজ টু, অ্যাকাস্টমড টু, হ্যাবিচুয়েটেড টু, ক্যান বা কুড নট হেল্প, এরকম আরও কিছু আছে। স্বল্প পরিসরে আসলে এত কিছু দেখানো সম্ভব হয় না, তো আমি কিছু জিনিস তোমাদেরকে লিখে দিলাম যে এই ধরনের শব্দগুলো যদি তোমরা কোনো সেন্টেন্সে পাও, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ভার্বের সঙ্গে সবসময় আইএনজি যোগ করতে হবে। তো নিচের এক্সাম্পলগুলো একটু খেয়াল করো, যে আই ফিল লাইক ক্রাইং, আমার কান্না পাচ্ছে। আই কুড নট হেল্প লাফিং অ্যাট দিস, আমি এতে না হেসে পারলাম না। হি ইজ ইউজ টু গ্যাম্বলিং, সে জুয়া খেলে অভ্যস্ত। তো আচ্ছা, আমরা এর আগের যে রুলটি দেখেছিলাম সেখানে ইউজ টু একটা শব্দ ছিল, সেটা শুধুমাত্র ইউজ টু ছিল। তো শুধু ইউজ টু থাকলে সেটা অতীতকালের অভ্যস্ততা বোঝায়, কিন্তু এখানে আছে হচ্ছে হি ইজ ইউজ টু, তার মানে এখানে বর্তমান কালটা বোঝাচ্ছে এবং এটা অনেকটা প্যাসিভের মতো করে আসছে, সেজন্য এখানে বেস ফর্ম বসছে না। এখানে এই ইউজ টু অভ্যস্ততা বোঝায়, সে বর্তমানের অভ্যস্ততা, সেজন্য এখানে ভার্বটার সাথে আইএনজি যোগ করা হয়েছে। কিন্তু শুধু ইউজ টু থাকলে সেটা অতীতকালের একটি নিয়মিত কাজকে বোঝাবে, তখন আমাদেরকে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। নেক্সট আমরা যে রুলটিতে যাচ্ছি সেটি হচ্ছে যে প্রিপোজিশন। তোমরা আশা করি সবাই জানো যে টু, অফ, ইন, উইদাউট, বিফোর, এগুলোকে আমরা প্রিপোজিশন বলি। তো সেই প্রিপোজিশনের পরে ভার্বটা কিভাবে বসে, তো সবসময় এটা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রিপোজিশনের পর সবসময় আমাদের ভার্বের সাথে আইএনজি দিতে হবে। কিন্তু একটি ব্যতিক্রম বিষয় আছে, সেটি হচ্ছে টু। এই প্রিপোজিশনটির পরে সবসময় আমাদেরকে ভার্বের বেস ফর্ম দিতে হবে। এখানে আমরা ভার্বের কোনো রকম চেঞ্জ করতে পারবো না, সেজন্য আমরা কখনো আইএনজিও যোগ করতে পারবো না। কিন্তু এছাড়া অন্যান্য যে প্রিপোজিশনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তো আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি এটার। আচ্ছা, এখানে উইদাউট একটি প্রিপোজিশন, তো উইদাউটের পরে ভার্ব বসেছে এবং ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। উইদাউট স্টাডিং হার্ড ইউ ক্যান নট পাস, কঠোরভাবে পড়াশোনা না করে তুমি পাস করতে পারবে না। আই নেভার থিঙ্ক অফ গোয়িং দেয়ার, এই অফ প্রিপোজিশনের পরে ভার্ব বসেছে, সেই ভার্ব গো এর সাথে আইএনজি যোগ হয়েছে, যে আমি ওখানে যাওয়ার কথা চিন্তাও করি না কখনো। বিফোর গোয়িং টু কলেজ হি হ্যাড হিজ ব্রেকফাস্ট, এই যে বিফোর একটি প্রিপোজিশন, তো এরপর যে ভার্ব গো, গো এর সাথে আইএনজি যোগ হয়েছে, যে কলেজে যাওয়ার পূর্বে সে তার ব্রেকফাস্ট করেছিল। এখন আমি যে রুলটির কথা বলবো সেটি হচ্ছে যে সিম্পল সেন্টেন্সে যদি দেখা যায় যে দুটো কাজ একটা
অন্যটির একটু আগে হয়েছে এরকম বোঝায়, তাহলে আমাদেরকে কি করতে হবে, যে কাজটি আগে হয়েছে সেটিতে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ইউজ করতে হবে। আর যে কাজটি পরে হয়েছে সেটি টেন্স অনুযায়ী যেরকম সেটাই থাকবে, যে প্রেজেন্ট টেন্স হলে ওরকম থাকবে, পাস্ট টেন্স হলে সেই পাস্ট টেন্সেই থাকবে, কিন্তু যে কাজটি আগে হয়েছে সেটির সাথে আমাদের সবসময় ভার্বের সাথে আইএনজি দিতে হবে। আমি উদাহরণ দিচ্ছি, তাহলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে। এখানে দুটো কাজ বোঝাচ্ছে সিম্পল সেন্টেন্স, কিন্তু একটি কাজ সামান্য একটুক্ষণ আগে হয়েছে, অপরটি পরে হয়েছে। তো আই ওয়েন্ট টু বেড লার্নিং মাই লেসন্স, তার মানে আমি বিছানায় গিয়েছিলাম আমার পড়াগুলো শেষ করে। তো অবশ্যই আগে আমি আমার পড়া শেষ করেছি, তারপর আমি ঘুমানোর জন্য বিছানায় গিয়েছি। তো যে কাজটি আগে হয়েছে তার সঙ্গে যে ভার্বটি বসেছে সেই ভার্বটির সঙ্গে আইএনজি। পাসিং দ্য এইচএসসি এক্সামিনেশন দ্য বয় টুক অনার্স ইন ইংলিশ, এইচএসসি পরীক্ষায় পাশ করে ছেলেটি ইংরেজিতে অনার্স নিয়েছিল। তো এখানে দেখা যাচ্ছে যে অবশ্যই ছেলেটি আগে এইচএসসি এক্সাম পাশ করেছে, তারপর সে অনার্সে ভর্তি হয়েছে। তো যে কাজটি আগে হয়েছে তার এইচএসসি এক্সামটি পাশ করা, তো এর জন্য এখানে এই ভার্বটির সাথে আইএনজি যোগ হয়েছে। এই রুলটিতে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের পর যদি গেট, হ্যাভ, ওয়ান্ট এরকম কিছু থাকে, তারপর অবজেক্ট থাকে, তো এরপর আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো এই গেট, হ্যাভ, ওয়ান্ট এগুলো থাকার মানে হচ্ছে এগুলো দিয়ে আমরা পজিটিভ ভার্ব বোঝাবো। পজিটিভ ভার্বের বিষয়টা হচ্ছে একটি কাজ আমরা নিজে না করে যখন অন্য কারোর দ্বারা করিয়ে নিই তখন সেটাকে আমরা পজিটিভ ভার্ব বলি। প্রথম সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি যে আই হ্যাভ গট মাই হেয়ার কাট, এই যে গট আছে এখানে, তো এখানে ভার্বটি কি কাট, কাটের পাস্ট পার্টিসিপল কাট, কাট, কাট এভাবেই হয়। তো এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। তো এরপর সেকেন্ড সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছি আমরা যে
দে হ্যাড দ্য হাউস পেইন্টেড। তো এখানে বাড়িটিকে তারা রং করিয়েছিল, এটা অবশ্যই অন্যের মাধ্যমে হয়েছে, সে নিজে করেনি। উপরের বাক্যটিতেও ঠিক সেম, যে চুল কাটানো ব্যাপারটা অবশ্যই সে নাপিত দিয়ে কেটেছিল, তো সে নিজে কিন্তু কাটেনি তার চুল। আবার থার্ড সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি হি ওয়ান্টেড দ্য ওয়ার্ক ডান, সে কাজটি করাতে চেয়েছিল। মানে অন্যের মাধ্যমে যখন আমরা একটা কাজ করাবো সেটাকে আমরা এই পজিটিভ ভার্বের মধ্যে নিয়ে যাই, তখন এগুলো সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে করতে হয়। যখন কোনো সেন্টেন্সে বিইং, হ্যাভিং, টু বি এই জিনিসগুলো থাকবে, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল বসবে এগুলোর পর। এক্সাম্পলগুলোতে দেখা যাচ্ছে যে বিইং ডিসপ্লিজড হি লেফট দ্য প্লেস, অসন্তুষ্ট হয়ে সে এই জায়গাটি ত্যাগ করেছিল। তো এই যে বিংয়ের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। হ্যাভিং লার্নড হিজ লেসন্স দ্য বয় ওয়েন্ট টু প্লে, তার পড়াগুলো শিখে ছেলেটি খেলতে গিয়েছিল। তো এই হ্যাভিংয়ের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। দ্য প্রিন্সিপাল ওয়ান্টেড দ্য নোটিস টু বি হাং, তো প্রিন্সিপাল চেয়েছিলেন নোটিশটি ঝুলিয়ে দিতে। তো এই বিষয়টিতে দেখা যাচ্ছে যে টু বি ভার্বের পর এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে।
এই রুলটির দিকে তোমরা একটু খেয়াল করো যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ, এগুলো যদি থাকে তাহলে আমাদেরকে সবসময় এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এক্সাম্পলগুলোতে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ ইউ হ্যাড ইউর মিল, এই যে হ্যাভ থাকার কারণে এখানে হ্যাভের যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা হচ্ছে হ্যাড, সেটা ইউজ হয়েছে যে তুমি কি তোমার খাবার খেয়েছো। উই শুড হ্যাভ স্টাডিড ওয়েল, এই শুড হ্যাভ থাকার কারণে আমাদেরকে এই যে স্টাডিড এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসাতে হয়েছে। দে মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ শেক্সপিয়ার, তারা অবশ্যই শেক্সপিয়ারের নাম শুনে থাকবে। তো এই মাস্ট হ্যাভের পর যে ভার্বটি হেয়ার এর পাস্ট পার্টিসিপল ফর্ম হেয়ার বসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো থাকলে আমাদেরকে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। এই রুলটিতে দেখো তোমরা যে অলওয়েজ, ডেইলি, এভরি টাইম, এভরি টাইম বলতে এখানে আমরা বলতে পারি যে এভরি ডে হতে পারে, সেটা এভরি উইক হতে পারে, এভরি ইয়ার হতে পারে। তারপর জেনারেলি, নেভার, নর্মালি, ভেরি অফেন, রেগুলারলি, নাও অ্যান্ড দেন, অকেশনালি, সামটাইমস, ইউজুয়ালি। তো এইগুলো যদি সেন্টেন্সের থাকে আমাদের, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, সেই সেন্টেন্সটিকে অবশ্যই আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স হিসেবে লিখতে হবে। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে এই জিনিসগুলো দিয়ে যদি অতীতকালের কোনো বিষয় বোঝানো হয়, যে অতীতকালের একটা হ্যাবিট যেটা আমার অভ্যাস ছিল, এই বিষয়টা যদি বোঝায় তাহলে সেটাকে আবার পাস্ট ইনডিফিনিট করে দিতে হবে, যেহেতু এটা অতীতকাল, এখানে প্রেজেন্ট করা যাবে না। কিন্তু নর্মালি এগুলো থাকলে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এগুলো বসাতে হয়।
এখানে প্রথম সেন্টেন্সটিতে আমরা একটা প্রেজেন্ট ফর্মের বিষয় দেখতে পাচ্ছি যে আই ডু নট টেক এক্সারসাইজ রেগুলারলি। এখানে সে এই সেন্টেন্সটিতে আমরা বুঝতে পারতেছি যে বিষয়টা হচ্ছে আমি নিয়মিত এক্সারসাইজ করি না, এটা আমার বর্তমান কালের একটা বিষয়। কিন্তু দ্বিতীয় বাক্যটি সেটি হচ্ছে আই ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম স্কুল, সেটা আমার অতীতকালের কোনো একটা হ্যাবিট বোঝাচ্ছে যে আমি কখনোই স্কুলে অনুপস্থিত থাকতাম না। তো এর জন্য যেটি বর্তমান বোঝাবে সেটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটে হবে, আর যা দ্বারা অতীতকালের কোনো কিছু বোঝাবে সেটি অবশ্যই পাস্ট ইনডিফিনিটে হবে। ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাতে আমাদের সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সব কিছু করতে হয়। ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে চিরন্তন সত্য, আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট সেটা হচ্ছে অভ্যাসগত একটা বিষয়। তো এগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, প্রতিদিনই সূর্য পশ্চিমে অস্ত যায়, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এর কোনো দিন কোনো চেঞ্জ হবে না। আবার সেকেন্ড সেন্টেন্সটিতে দেখা যাচ্ছে যে ইল নিউজ রানস ফাস্ট, খারাপ খবর খুব দ্রুত ছড়ায়। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদেরকে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়। এখানে আমি গত লেকচারটিতে তোমাদেরকে বলেছিলাম যে নিউজ অ্যাকচুয়ালি এটা দেখতে কিন্তু প্লুরালের মতো, কিন্তু জিনিসটি সিঙ্গুলার, সেজন্য ভার্বের সাথে এস যোগ হয়েছে। নাও, এট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে যে বিষয়টি বোঝায় সেটি হচ্ছে যে কোনো একটি কাজ বর্তমানকালে চলছে, রানিং যে বিষয়টি। তো যেহেতু এটা বর্তমানকালে চলছে তার মানে আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই জিনিসটি দেখাতে হবে। দে আর প্লেয়িং ক্রিকেট নাও, তারা এখন ক্রিকেট খেলছে। আই এম রিডিং দ্য বুক অ্যাট দিস মোমেন্ট, আমি এই মুহূর্তে বইটি পড়ছি। তো এই দুটি সেন্টেন্সেই আমরা দেখতে পাচ্ছি যে কাজটি বর্তমান সময়ে চলমান, সেজন্য আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখাতে হয়েছে এগুলো। তো আমরা দেখতে পাচ্ছি যে
আমরা যে কোনো সেন্টেন্সে যে ভার্বটি ইউজ করব সেটি অবশ্যই সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী আমাদেরকে ব্যবহার করতে হয়। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে কি সাবজেক্ট বসেছে বা কোন টেন্সে সেন্টেন্সটি দেখানো হয়েছে, সেই অনুযায়ী আমরা ভার্ব বসিয়ে সেন্টেন্সটিকে কমপ্লিট করব। তো তোমরা এই বিষয়গুলোতে খেয়াল রাখবে। তো আজকে আমি এখানেই শেষ করছি। তো নেক্সট ক্লাসে আমি এই সেম টপিক নিয়েই তোমাদের আরও কিছু রুল দেখাবো। তো এছাড়াও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বা তোমরা কোনো একটি টপিক যা তোমাদের দরকার বুঝতে পারছো না, সেক্ষেত্রে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো যে এই বিষয়ের উপর লেকচার দিলে ভালো হয়। তো আমরা সেই অনুযায়ী চেষ্টা করব তোমাদেরকে সেই টপিকটা বোঝাতে। তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।